সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুব কমনলি আমরা অবজার্ভ করি পেশেন্টদের ভিতরে। একটু বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তো বটেই, কখনো কখনো আসলে আমরা কিন্তু মিড এজ পেশেন্টদের ভিতরেও অবজার্ভ করে থাকি। সেটি হচ্ছে ব্যালেন্স অ্যাবনরমালিটি এবং গেট রিলেটেড ইস্যুস। যেটার অর্থ হচ্ছে যে পেশেন্ট দেখা যাচ্ছে যে একটি সার্টেন এজের পরে অনেক সময় তার যে শরীরের ভারসাম্য রক্ষা করে চলাফেরা করা সেটা সে করতে পারছেন না এবং হয়তোবা অনেক সময় সে ভারসাম্য হারিয়ে এসে পড়ে যাচ্ছেন এবং তার ফ্রিলি যে মুভ করার একটা ক্যাপাসিটি, চলাফেরা করা থেকে শুরু করে যেকোনো ধরনের মুভমেন্ট, সেটাতেও তার অনেক রেস্ট্রিকশন চলে আসছে এবং এখান থেকে আসলে পরবর্তীতে পেশেন্টের অনেক ধরনের ক্রনিক সিচুয়েশন, এমনকি ডিপ্রেশন পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কেন এই ব্যালেন্স প্রবলেম এবং গেট অ্যাবনরমালিটি হচ্ছে, কি ধরনের সিচুয়েশন গুলো পেশেন্টদের এই ধরনের অবস্থার জন্য দায়ী এবং কি করে পেশেন্ট আগে থেকে সচেতনতা অবলম্বন করতে পারেন এবং এই ধরনের সিচুয়েশন হলে তার কি ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের জন্য পদক্ষেপ নেওয়া উচিত এবং কি করণীয়। আমাদের সাথে বরাবরের মতো সংযুক্ত আছেন আমাদের পরিচিত মুখ নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। থ্যাংক ইউ ডক্টর হাফসা ইমাম। থ্যাংক ইউ TVN24-কে। আমি ডক্টর দেবাশিস মৃধা। আমি মিশিগানে আমি একজন নিউরোলজিস্ট, প্র্যাকটিস করছি অনেক বছর ধরে, মোর দ্যান 25 ইয়ার্স। আমি এই ধরনের পেশেন্ট দেখি প্রতিদিন আমার ক্লিনিকে। সুতরাং এই বিষয়ে আমরা আলোচনা করব গেইট অ্যাবনর্মালিটি অ্যান্ড ব্যালেন্স প্রবলেম, এজ রিলেটেড গেইট অ্যাবনর্মালিটি অ্যান্ড ব্যালেন্স প্রবলেম, এর কারণ, প্রতিকার, এবং কি করে আমরা অ্যাভয়েড করতে পারি এর কমপ্লিকেশনগুলো। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। ডক্টর মৃধা, আমরা জানি যে আমরা কিন্তু আসলে এটা খুব কমনলি প্রায় প্রতিটি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনিং করি বয়স হয়ে গেলে, যে তার মোবিলিটি কিরকম, সে কি কনফিডেন্ট কিনা ফ্রিলি মুভ করতে, নাকি তার কোনো সাপোর্ট সিস্টেম লাগবে। তো এই সিচুয়েশনটি আপনি একজন নিউরোলজিস্ট হিসাবে নিশ্চয়ই বহু বছর ধরে আপনি ডিল করছেন। তো এই যে বয়স হয়ে যাবার সাথে সাথে যে গেট অ্যাবনরমালিটি, ব্যালেন্স প্রবলেম, এই ধরনের লিমিটেশন গুলো যে চলে আসছে, আম এটা কি আসলে অপ্রতিরোধ্য? এটা প্রধানত কি, কি কারণে আমরা পেশেন্টদের ভিতরে অবজার্ভ করছি? খুব সুন্দর প্রশ্ন ডক্টর হাফসা ইমাম। হ্যাঁ, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরটা, আমাদের মাসেলগুলো আস্তে আস্তে স্লো হয়ে যায়। আম, আর বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের রোগও চলে আসে আমাদের শরীরে, যেগুলো আমাদের স্লো আহ, করে দেয়। বিশেষ করে ছোটবেলায় আমরা একবার পড়ে গেলে আমরা খুব দ্রুত উঠে হাঁটাহাঁটি করতে পারি, কিন্তু বয়স হলে একবার পড়ে গেলে উঠতে আমাদের কষ্ট হয়। আম, এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে। আমরা যেটা বললাম যে এজ রিলেটেড স্লোনেস, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মাসেল পেশিগুলো ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলে। আমাদের বোনে অস্টিওপ্যারোসিস নামে একটা রোগ হতে থাকে, যাতে করে জয়েন্টগুলো একটু ফ্লেক্সিবল থাকে না। জয়েন্টের ভিতরে যে কার্টিলেজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এজন্য আমরা বলি আর্থ্রাইটিস হয়। সেজন্য আমাদের গেইট অ্যাবনর্মালিটি হয়। কিন্তু প্রথম এবং প্রধান যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা আমরা বলতে পারি যে আম, কারোর স্ট্রোক হলো, স্ট্রোকের পরে তাদের ব্যালেন্স প্রবলেম হলো, গেইট অ্যাবনর্মালিটি হলো। আর স্ট্রোকের সম্ভাবনা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে, মানে বয়সের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। স্ট্রোক আবার বিভিন্ন ধরনের আছে। যে কোনো ধরনের স্ট্রোকই আমাদের গেইট অ্যাবনর্মালিটির ব্যালেন্স প্রবলেম আহ, করতে পারে। অন্য একটা প্রধান কারণ হলো নিউরোপ্যাথি। আমরা বলি নার্ভ ড্যামেজ। নার্ভ ড্যামেজ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। আমরা জানি একটা কারণ, সবচেয়ে বড় কারণ, যেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস হলে আমরা দেখি যে আমাদের নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, আমাদের নার্ভগুলো আস্তে আস্তে মরে যায়। এবং যখন এই নার্ভগুলো আস্তে আস্তে মরে যায় তখন আমাদের একটা ফিলিংস হয়, সেটা হলো আমরা ফিল করি যেন
অবশ ফিল করা, পায়ে ঝিঝি ধরে, পায়ে অবশ হয়। অনেকে বলে আমাদের আজকাল আম খুব তাড়াতাড়ি কোথাও বসলে খুব তাড়াতাড়ি পাটা ঝিঝি ধরে বা হাতে ঝিঝি ধরে। আম বাঙালিরা তো এভাবে ঝিঝি ধরা বলে। আমরা বলি এখানে নামনেস অথবা টিংলিং সেন্সেশন। নামনেস, টিংলিং সেন্সেশন এগুলো হলে যদি বারবার হয় এবং কোথাও বসে আছেন চেয়ারে, কিছু সময় পরে আপনি ফিল করছেন টিংলিং, নামনেস সেন্সেশন, তখন আপনার ধরে নিতে হবে যে আপনার নিউরোপ্যাথি হচ্ছে বা ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, মানে ব্লাড ভ্যাসেলটা ব্লাড সার্কুলেশন করছে না আপনার এক্সট্রিমিটিতে, মানে পায়ে বা হাতে একটু কম হয়ে যাচ্ছে। আরো একটা কারণ আছে, হাতে যদি আম, আপনি দেখেন যে আম, অবশ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বা রাতে অবশ হয়ে যাচ্ছে, সকালে উঠে আপনার হাতটাকে শেক করতে হচ্ছে, তখন আপনাকে ধরে নিতে হবে আপনার একটা সিমটম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। কিন্তু এই যে নিউরোপ্যাথি পায়ে হলে আমরা ফিলিংসটা আমাদের চলে যায়। আমাদের একটা প্রপ্রিওসেপশন আছে যেটাকে আমরা বলি যে আমার পাটা কোথায়। আম, এই ফিলিংসটা আমরা পা থেকে ব্রেইনে যেতে পারে না, তখন তারা খুব সহজেই পড়ে যায়। অনেকে বলে না যে আমি খুব সহজে এই একটা কিছু কিছুতে আমার পাটা বেঁধে গেছে সেই জন্য আমি পড়ে গেছি। আসলে কারণটা তার পা বেঁধে যাওয়া মূল কারণ নয়। কারণটা হলো যে তার বয়সের সঙ্গে সঙ্গে তার স্লোনেস এসছে, সে পাটা অত সুন্দর করে উপরের দিকে তুলতে পারে না, আর পায়ের ফিলিংসটা কমে গেছে। সেই জন্য সে ফিলিংস কমের জন্য সে ওই যে বাধাটা রয়েছে সেখানে পাটা বেঁধে গেছে। কারণ ছোটবেলায় এমন হলে আম, তারা পড়ে না কিন্তু, কারণ তারা ব্যালেন্সটা মেনটেন করতে পারে। আর বয়স হয়ে গেলে আমরা ওই ব্যালেন্সটা মেনটেন করতে পারি না, কারণ আমাদের ফিলিংসটা, প্রপ্রিওসেপশনটা আমাদের আম, কমে যায়, তখন আমরা পড়ে যাই খুব সহজে। আম, এ ধরনের নিউরোপ্যাথি বিভিন্ন ধরনের হতে পারে, সে নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আমি হাফসার কাছে আবার ফিরে যাচ্ছি। আম, আহ, হাফসা, তোমার অন্য প্রশ্ন জিজ্ঞেস করো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখন যে প্রশ্নটি করব, এটি সরাসরি আপনার কথা থেকেই আমি নিয়ে আবার প্রশ্নটি করছি। এই যে নিউরোপ্যাথির কথা আপনি বারবার মেনশন করলেন, আমি জানি যে অনেক পেশেন্টই আসে আমাদের কাছে এবং যেটা একটা খুবই কমন সিনারিও, এসে বলবে, "ডাক্তার সাহেব, আমার আসলে কি যেন একটা সমস্যা। আমি আমার পায়ে একদম জোর পাই না।" হ্যাঁ? এবং আপনি যত তাদেরকে বোঝানোর চেষ্টা করা হোক যে আপনি ঠিক আছেন। হয়তোবা পরীক্ষা করে দেখা গেল তার সেরকম কোনো সমস্যা নেই। কিন্তু একটু বয়স হবার পরে আমি দেখেছি এটা খুব একটা কমন কিন্তু। হ্যাঁ? এটা বলবে আ শরীরে জোর পাই না, এটা তো খুবই কমন। কিন্তু আ পায়ে জোর পাই না। এটা কিন্তু একটা সার্টেন এজ এর পরে আমি দেখেছি আমাদের বাংলাদেশি কমিউনিটির পেশেন্টরা বলেন। আ এমনকি আমার নিজের মাই কমপ্লেইন করেন বেশ গত অনেক বছর ধরে যে তিনি পায়ে জোর পান না। তো এটা কি আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনার প্র্যাকটিসে আপনি কি দেখেছেন যে এটা পেশেন্টের অনেক সময় এটা কি এক ধরনের সাইকোলজিক্যাল ইস্যু, যে তাদের মনের ভিতরে একটা দ্বিধা কাজ করা শুরু করে বয়স হবার সাথে, সাথে? নাকি আসলেই এর পিছনে বাস্তবসম্মত যথেষ্ট পরিমাণের প্র্যাকটিক্যাল রিজন আপনি অবজার্ভ করেছেন? খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আমাদের কাছে অনেকেই আসেন যারা এই আ প্রশ্ন আম আম আ প্রশ্নটা করেন, যে এখন আমি আহ হাঁটতে গেলে হাঁটতে পারি ১০ ফিট বা ২০ ফিট বা ১০০ ফিট, ২০০ ফিট হাঁটতে পারি। তারপরে পা দুটো কেমন যেন দুর্বল হয়ে যায়। এমনি আমি দুর্বল ফিল করি। আম পাটা যেন, পা দুটো যেন আমাকে ধরে রাখতে পারছে না। আমি পড়ে যেতে চাচ্ছি, পড়ে যাই। আমার পায়ে ছি মানে নামনেস, টিংলিং হচ্ছে। আম এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের করেন। তখন আমরা এর কারণগুলো খুঁজে দেখতে চেষ্টা করি। কারণ পেশেন্টরা তো আর জানে না যে তার কি হয়েছে। তার সিম্পটম গুলো তারা এসে বলে যে, "আমি পড়ে যাই বারে। সকালে উঠতে গেলে আমার কষ্ট হয়। সোফা থেকে উঠতে গেলে আমার কষ্ট হয়। আমাকে ধরে উঠতে হয়। তারপরে কিছু সময় হাঁটার পরে আমি আর হাঁটতে পারি না।" এই ধরনের প্রশ্ন আমাদের করে। তা এই যে ১ম যে কথাটা আমি বললাম যে, কিছুক্ষণ হাঁটার পরে আর হাঁটতে পারি না। এটা হয় সাধারণত একটা কারণে, যেটাকে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস। স্পাইনাল স্টেনোসিস হয় যখন আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অস্টিওপরোসিস হয়। আমাদের কশেরুকা বা ভার্টিব্রে গুলো আস্তে ক্ষয়ে যায়। তা ভার্টিব্রার মাঝখান থেকে ২ সাইডে অনেকগুলো নার্ভ বের হয়। আমরা বলি লাম্বার নার্ভ,
বা রেডিক আমরা বলি রেডিকুলোপ্যাথি বা সেই নার্ভগুলোর উপরে প্রেশার পড়ে, বা স্পাইনাল কর্ডটা যে থাকে ওর উপরে একটা প্রেশার পড়ে, বা স্পাইনের ভিতরে যে একগুচ্ছ নার্ভ থাকে ওর উপরে প্রেশার পড়ে, যেহেতু স্পাইনাল কর্ডটা যেখানে থাকে ওই জায়গাটা ন্যারো হয়ে যায় অস্টিওপারোসিসের জন্য বা অস্টিওফাইট ফর্মেশনের জন্য। বিভিন্ন কারণ থাকতে পারে, অনেকের ব্যাক সার্জারি হতে পারে, সেই ব্যাক সার্জারি থেকে অনেক সময় স্কার টিস্যু ফর্মেশন হয়, সেই স্কার টিস্যুগুলো আমাদের নার্ভগুলোকে এন্ট্রাপমেন্ট করে ফেলে, মানে আর স্পাইনাল ফোরামেনগুলো ন্যারো হয়ে যায়। তখন আমরা এই এই রোগটা দেখতে পাই, আমরা বলি স্পাইনাল স্টেনোসিস। এর বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের আছে, যারা ধরুন ১ ব্লক বা ২ ব্লক হাঁটতে পারে, তারপরে পাটা অবশ হয়ে যায়, তারপরে কিছু সময় বসলেই আবার ঠিক হয়ে যায়, তারপর আবার হাঁটতে পারেন। আম ওইটাকে আমরা মাইল্ড বলি। যাদের কিছু সময় হাঁটার পরেই আম মানে এম ১০০ ফিট ২০০ ফিট তাদের মাইল্ড টু মডারেট হয়ে যায় স্পাইনাল স্টেনোসিস। আর যাদের দেখি যে তারা দাঁড়িয়ে থাকলেও ব্যথা করে, বসলেও ব্যথা করে, হাঁটলেও ব্যথা করে, তাদের হয়তো আরো সিভিয়ার ফর্ম হয়েছে। এম সেই স্পাইনাল স্টেনোসিসের জন্য আমরা অনেক সময় দেখি পা দুর্বল হয়ে যাচ্ছে। অন্য যে কারণটা আমরা বললাম নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি হলে আস্তে, আস্তে নার্ভগুলো ১ম এ মরে যায়, ধীরে, ধীরে শুকিয়ে যায় আমরা বলি। তারপরে আম যাদের নিউরোপ্যাথি হয় তাদের পায়ে ব্লাড সার্কুলেশনও কমে যায়। আমরা বলি এটা ভাস্কুলার ক্লাউডিকেশন। যারা স্পেশালি সিগারেট খান এবং ডায়াবেটিস রয়েছে তাদের এই ভাস্কুলার ক্লাউডিকেশন খুব বেশি হয়। তারা তাদের আসলে যেটা হয় যে তারা একটু হাঁটলেই পায়ে ব্যথা করে, পা কামড়ায়, আম পা আ মানে খুব ব্যথা করে। তারা ঠিক টিংলিং নামনেস বলে না বা উইকনেস না বলে তারা বলে যে আমাদের পাটা খুব কামড়ায় কিছু সময় হাঁটার পরে, এবং উম ব্যথা করে ভীষণ। তাদেরও বসতে হয়, বসার পরে আবার কিছু সময় পরে তারা হাঁটতে পারে। এ ধরনের ভাস্কুলার ক্লাউডিকেশন আম যেমন আমাদের গেইট অ্যাবনরমালিটি করতে পারে, তেমনি স্পাইনাল স্টেনোসিস আর লজিক্যাল ক্লাউডিকেশন আম অলসো এই কারণ নিউরোলজিক্যাল ক্লাউডিকেশনও আমাদের পাকে দুর্বল করে দিতে পারে। আরেকটা ক্লাউডিকেশন রয়েছে, সেটা হলো আমরা বলি আমি বলি এটাকে এজ রিলেটেড ক্লাউডিকেশন। অনেক সময় আমরা কোনো ডিজিজ খুঁজে পাই না, কিন্তু দেখি যে তারা হাঁটতে পারেন না, তাদের গেইট স্লো হয়ে গেছে, ব্যালেন্স স্লো হয়ে গেছে, তাদের পার্কিনসন ডিজিজও নেই, স্ট্রোকও নেই, কিন্তু তাদের ব্যালেন্সটা আম আম অ্যাবনরমাল হয়ে গেছে। এখন তাদের লাঠি নিয়ে হাঁটতে হয় বা একটা ওয়াকার নিয়ে হাঁটতে হয়। তখন আমরা আ এটাকে আমি তখন বলি এটাকে এজ রিলেটেড ক্লাউডিকেশন। অনেক সময় বয়সের সঙ্গে, সঙ্গে আমাদের মাসলগুলো আস্তে, আস্তে টাইট হয়ে যায়। আমরা বললাম বোনগুলো ক্ষয়ে যায়। আমাদের শরীরটা একটু ছোট হয়ে যায়। উচ্চতা একটু কমে যায়। আম আর তখন আমরা দেখি যে মাসল এই ক্লাউডিকেশনটা চলে আসে। আমাদের উঠে দাঁড়াতে কষ্ট হয়। কিন্তু তখনও আমরা ডায়াগনোসিস করতে পারি না যে তাদের পার্কিনসন ডিজিজ আছে বা অন্য কোনো ডিজিজ আছে। কিন্তু তাছাড়াও এই ডিজিজের বাইরে গিয়েও তাদের অনেক সময় এই ধরনের অবস্থা হয়। তখন আমরা বলি এজ রিলেটেড ক্লাউডিকেশন। ট্রিটমেন্ট আ উম হিসেবে আমরা সাধারণত ট্রিটমেন্ট এমনি যে ক্লাউডিকেশন গুলো থাকে ওর ধরনের ট্রিটমেন্টই আমরা দিয়ে থাকি। আম তারপরে যে নিউরোপ্যাথি নিয়ে আরো যদি আমরা বলতে পারি, নিউরোপ্যাথি তো বিভিন্ন ধরনের হতে জি, পারে। জি। একটা মেইন কারণ আমরা যেটা বলি ডায়াবেটিস। আর ডায়াবেটিস আমরা যতটা ডায়াগনোসিস করি তার চেয়ে বেশি সংখ্যক রয়েছে। প্রায় 20% to 30% আম আ পেশেন্ট ডায়াগনোস ডায়াগনোসিস হয়নি এখনো। কারণ তারা জানে না যে তাদের ডায়াবেটিস রয়েছে। আমরা অনেক সময় যে ডায়াবেটিস ডায়াগনোসিস এর আগেই আমাদের কাছে আসে টিংলিং নামনেস নিয়ে, পা ঝিঝি ধরা নিয়ে, তারপরে ব্যালেন্স প্রবলেম নিয়ে, অথবা আম তারা পড়ে গেছে। আম আফটার ফল আমাদের কাছে আসে বা আমরা হসপিটালে তাদের দেখি। তখন আমরা ডায়াগনোসিস করি যে হ্যাঁ, লোকটার ডায়াবেটিস আছে, সাবক্লিনিক্যাল ডায়াবেটিস। কিন্তু সেখান থেকেই তাদের নিউরোপ্যাথি হয়ে গেছে খুব সিভিয়ার। নিউরোপ্যাথি হওয়ার পরে কারণে সেই লোকটা পড়ে গেছে। কিন্তু যে পেশেন্ট সে তো আর জানে না যে কেন সে পড়ে গেছে। সে তো জানে যে সে পড়ে গেছে। কিন্তু আমাদের
আমাদের খুঁজে দেখতে হয় যে আসল কারণটা কি। তখন আমরা ১ম এ ডায়াগনোসিস করতে হয় যে তাদের ডায়াবেটিস হয়েছে। তারপরে আমরা খুঁজে দেখি যে হ্যাঁ, তাদের ডায়াবেটিস হওয়ার পরে তাদের নিউরোপ্যাথি হয়ে গেছে। নিউরোপ্যাথি হয়ে যাওয়ার পরে তাদের পড়ে যাচ্ছে। অন্য যে কারণগুলো থাকে আমাদের বয়স হওয়ার সঙ্গে, সঙ্গে অনেকের কানের প্রবলেম থাকে। এম মানে তাদের কানের তারা শব্দ শুনতে পায় বা কানে কম শোনে। আর কান আমাদের যদিও আমাদের শোনার আ জায়গা বা শোনার ইন্সট্রুমেন্ট আমরা বলি কানকে। কিন্তু কান অ্যাকচুয়ালি আমাদের ব্যালেন্সটাকেও মেইনটেইন করে। যদি কানে কোনো সমস্যা থাকে তখন আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি। এই ব্যালেন্সটা একটু অন্যরকম ব্যালেন্স। যে আমাদের তখন আমরা বলি কানের সমস্যা থেকে যে ব্যালেন্সটার সমস্যা হয় সেটাকে আমরা বলি মাথা ঘোরে আমরা আম শুনতে পাই না এবং তখন তাদের ব্যালেন্সটা কমে যায়। মানে অ্যাবনরমাল হয়ে যায়। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় অনেক সময় বলে। আম এর কারণ মূলত কানের সমস্যা রয়েছে তাদের। আম আমরা এটাকে অনেক সময় খেয়াল করি না। কিন্তু কানের সমস্যায় ব্যালেন্স প্রবলেম বেশ কমন। তারপরে ব্রেইন রিলেটেড ব্যালেন্স প্রবলেম যদি আমরা বলি, আম আম ব্রেইনের কারণে তো অনেক কারণ রয়েছে যার জন্য আমাদের ব্যালেন্স প্রবলেম হতে পারে। একটা মূল কারণ তো আমরা স্ট্রোক বললাম। স্ট্রোক হলে আপনার একটা দিক প্যারালাইসিস হয়ে যেতে পারে বা উইক হতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে অথবা একদিকে আপনি ফিলিংসটা চলে যেতে পারে। তখন আপনার ব্যালেন্স প্রবলেম হবে এবং তারা পড়ে যায় খুব দ্রুত গতিতে। তারা হাঁটতে পারে না। তারা বেডরিডেন হয়ে যায়। স্ট্রোকের কারণে অনেক ধরনের ব্যালেন্স প্রবলেম হতে পারে। তারপরে যেটা মূল কারণ এখন আপনারা দেখতে পারেন, দেখেন সবসময় পথে ঘাটে, সেটা হলো পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজের জন্য আমরা ব্যালেন্স প্রবলেম হয়। আমরা বলি স্টুপ গেইট। তারা একটু সামনের দিকে ঝুঁকে হাঁটেন। আম স্টুপ গেইট হয়ে যায় তাদের। তারপর স্লোনেস অফ মুভমেন্ট আর ওই যে হাত-পা শেক করে। অনেক সময় শেক না করে তাদের রিজিডিটি হয়। রিজিডিটি হলে তাদের মুভমেন্টটা স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে তাদের হাঁটতে অসুবিধা হয়, বারবার পড়ে যায়। আম দরজা থেকে যখন তারা বের হতে যাবে তখন অনেক সময় পড়ে যায়। এই ধরনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তা আমি হাফসার কাছে ফিরে যাই। তারপরে আবার অসংখ্য ফিরে ধন্যবাদ আপনাকে ডক্টর মৃধা। আপনি আসলে অনেকগুলো সিচুয়েশন এর কথা বললেন এবং আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু এই প্রত্যেকটি টপিক নিয়ে আসলে আপনার সাথে মাল্টিপল টাইমস ডিসকাস করেছি। তারপরেও আসলে এই সিচুয়েশন গুলো এত বেশি কমন যে স্ট্রোক এর কথা বলছিলেন, পার্কিনসন ডিজিজ এর কথা বলছিলেন। আমার মনে হয় যে এগুলো আসলে সার্টেন টাইম গ্যাপে এগুলো আসলে আমাদের রেগুলার আলোচনা করবার অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমি নিজেও দেখি যে এসবের পেশেন্ট এত বেশি কমন। আমি ক্রনিক কেয়ার ম্যানেজমেন্টের একটি প্রজেক্টে এখন ইনভলভ। তো আমি সেখানে দেখি যে এই যে ক্রনিক কেয়ার এর যে পেশেন্ট গুলো, তার ভিতরে ইনভেরিয়েবলি অলমোস্ট এভরি সিঙ্গল পেশেন্টই কোনো না কোনোভাবে কিন্তু ব্যালেন্স এবং গেইট অ্যাবনরমালিটি মানে ব্যালেন্স ইস্যু এবং গেইট অ্যাবনরমালিটি নিয়ে তারা অবস্থান করছেন। তাদের মাল্টিপল সিচুয়েশন ডেফিনিটলি। কিন্তু এটি মানে এত একটি কমন সিচুয়েশন যেটা আমাকে আসলে অনেকটা ভাবিয়েছে যে এবং মানুষগুলো না ভীষণ অসহায় একটা অবস্থার ভিতরে চলে যায় কিন্তু। কারণ একটা মানুষ যখন আ একা, একা ফ্রি ভাবে চলাফেরা করতে না পারে, আমার মনে হয় এটা হচ্ছে মেক্সিমাম ডিপেন্ডেন্সি এবং এই সিচুয়েশনটা যখন চলে আসে মানুষ সাইকোলজিক্যালিও খুব বেশি আ একটু মানে নিজের সম্পর্কে আমি দেখেছি তার তার কনফিডেন্স নেই। তার জীবনের মনে হচ্ছে যে হাসি, আনন্দ, উচ্ছ্বাস সবটাই সে হারিয়ে ফেলেছে। কারণ তার একটা মেজর আ পার্ট অফ ফ্রিডম সে লস করে ফেলেছে। তো সেখান থেকে এই যে আপনি অনেকগুলো কিছু বললেন, আমি একটু জানতে চাইবো আপনি বলছিলেন ভাস্কুলার ক্লডিকেশন এর কথা। তো আমরা জানি যে ভেনাস ইনসাফিসিয়েন্সি একটি টার্ম আছে। তো এই সিচুয়েশনটা ভেনাস ইনসাফিসিয়েন্সি যেখানে যে কমন সিম্পটমস গুলো আমরা দেখতে পাই যে পেশেন্টের হয়তোবা যেটাকে আ সাধারণ মানুষ তাদের ভাষায় বলে যে আমার পায়ে পানি চলে আসছে। হ্যাঁ? এক ধরনের আ অ্যাঙ্কেল ইডিমা এবং দেখা যায় যে লেগ সোয়েলিং হয়ে গিয়েছে। তারপরে পেইন হচ্ছে পেশেন্ট খুব একটা মানে স্বচ্ছন্দ বোধ করছেন না হাঁটাচলা করতে। এবং খুব বেশি মুভও করতে পারছেন না। তো ভেনাস ইনসাফিসিয়েন্সি পেশেন্ট তারা তো এই ধরনের সিম্পটমস গুলো নিয়ে আসেন। আপনি যে ভাস্কুলার ক্লডিকেশন এর কথা বলছিলেন, তারাও কি ধরনের সিম্পটম নিয়ে আসেন? আর এই যে ভাস্কুলার ক্লডিকেশন এর পেশেন্ট গুলো পরবর্তীতে যে মুভমেন্ট রেস্ট্রিকশন ডেভেলপ করছে, তাদের
তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন, কি সাজেশন দিবেন, কি ট্রিটমেন্ট দিবেন? যেটা আরডি তারা যদি ম্যানেজমেন্ট নেয় বা ট্রিটমেন্ট নেয়, তাহলে তারা লং টার্ম কমপ্লিকেশনটা কি এভয়েড করতে পারবেন কিনা? খুব ভালো প্রশ্ন করেছো যে ভেনাস ইনসাফিসিয়েন্সি নিয়ে তুমি যেটা বললে, ভেনাস ইনসাফিসিয়েন্সিটা সাধারণত জেনেটিক হয়ে থাকে। আমরা বলি ভেরিকোসিস ভেইন। আম আর আর যে পা সোয়েলিং মানে এডেমা, লেগ সোয়েলিং এটা খুব কমন কন্ডিশন। আম কিন্তু এইটা ঠিক ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি না। এইটা সাধারণত হয় এম পা সোয়েলিং হয় কারোর যদি কিডনির সমস্যা থাকে তাহলে হতে পারে। হার্টের জমির সমস্যা থাকে তাদের হতে পারে। আর ভেনাস আম ইনসাফিসিয়েন্সি হলে তো হবেই। আম এর ট্রিট এর স এই সমস্যার ট্রিটমেন্ট সাধারণত ভেনাস ইনসাফিসিয়েন্সিটা খুব সহজেই আজকাল ট্রিট করা যায়। ভাস্কুলার ক্লিনিক আছে। ওখানে ওরা ভালো ট্রিট করতে পারে। যার মা-বাবার রয়েছে এই যে ভেনাস ইনসাফিসিয়েন্সি বা ডিপ ভেনাস থ্রম্বোসিস যেটাকে বলে, এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে তার ছেলেমেয়েদের অনেক সময় হতে পারে। তাই এর থেকে আমাদের আগে থেকে সাবধান হয়ে যেতে হয় যে আমি খুব ফ্যামিলি হ্যাঁ, সরি আপনাকে একটু হ্যাঁ? ইন্টারাপ্ট আমি আমি খুব কমনলি যেটা দেখেছি, ওরা ইনভেরিয়েবলি বলে যে কম্প্রেশন স্টকিংস ইউজ করতে, হ্যাঁ? কিন্তু আমি দেখেছি যে পেশেন্টরা আসলে খুব সাফার করেন। মানে বেশিরভাগ পেশেন্ট বলে যে তিনি যখন ফ্লাই করছেন বা সে যে একটু কোথাও ঘুরতে যাচ্ছেন, ভ্যাকেশন এ যাচ্ছেন, যেতে, যেতেই তার পা সোয়েলিং হয়ে গেল, ভীষণ পেইনফুল। সে ওখানে যেয়ে দেখা যাচ্ছে আর ইজিলি মুভ করতে পারছে না। হ্যাঁ? তো আমি দেখেছি যে ভাস্কুলার সার্জনরা কিন্তু খুব ইজি ভাবে বলে দেয়, আপনি প্রপার কম্প্রেশন স্টকিংসটা ইউজ করেন। আমি যে সাইজটা লিখে দিলাম এটা ইউজ করেন, কোন প্রবলেম হবে না। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমি দেখেছি মানুষ ভীষণ সাফার করে। তো সেজন্য আপনার কাছে এটা একটু জানতে চাচ্ছি এবং এই কন্ডিশনটা ভাস্কুলার ক্লডিকেশন থেকে পেশেন্ট কি করে আলাদা করতে পারবে বা আ পেশেন্ট হয়তোবা পারবেন না। ডাক্তারই হয়তোবা বলে দিবেন। এবং এই ভাস্কুলার ক্লডিকেশন থেকে আমি জানতে চাচ্ছিলাম যে সেই পেশেন্টদেরকে কিভাবে অ্যাডভাইস করছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন যেন লং টার্ম কমপ্লিকেশন থেকে গেট অ্যাবনরমালিটি না হয়। সেটা সে প্রিভেন্ট করতে খুব পারেন। ভালো প্রশ্ন। ভাস্কুলার ক্লাউডিকেশন যেটা, সেটা থেকে সাধারণত লেগ সোয়েলিং হবে না, হয় না। কারণ তাদের ব্লাড সার্কুলেশনটাই কম। সুতরাং ফিরে আসার সমস্যাটা একটু কম থাকে তাদের। ভাস্কুলার ক্লাউডিকেশন যারা সিগারেট খায় তাদের বিশেষ করে হয়, যাদের হাইপার কোলেস্টেরলেমিয়া আছে তাদের হয়। তাদের হাঁটতে অসুবিধা হয়। তারা কিছুক্ষণ হাঁটলেই পা কামড়ায়, পা ব্যথা করে, পা উইকনেস হয়ে যায়। যাদের ভেনাস সমস্যা রয়েছে, যেমন পা সোয়েলিং হয়ে যাচ্ছে, তাদের যে সমস্যাটা হলো এটা হলো ভেনাস ইনসাফিসিয়েন্সি। ঠিক অপোজিট এটা। এখানে সাধারণত এর কারণ হলো যে কিডনি প্রবলেম হতে পারে বা হার্টের প্রবলেমে এটা হতে পারে। অনেক সময় কনজেস্টিভ হার্ট ফেইলিউর যাদের থাকে তাদের এটা হবেই। আম এই সমস্যাটা আমাদের কাছে যখন আসে, আমরা ডাক্তাররা আসলে কিছু করতে পারে না। এইজন্য আমরা ওই টাইট হোজ বা ওই যে স্টকিং পরার কথা বলি। সাধারণত আমরা অনেক সময় ওষুধ দেই, যেমন লেজিক্স বা এই ধরনের ডায়ুরেটিক্স গুলো আমরা দিতে পারি। তখন এইগুলোকে দিলে সাধারণত তাদের বারবার প্রস্রাব করতে হয়, আরো অনেক সময় ক্ষতি হয়। সেই জন্য অনেক ডাক্তার এটা প্রেসক্রাইব করতে চায় না এটার জন্য। যদি দেখে যে সোয়েলিংটা খুবই বেশি, তাদের ফ্লুইড লিকিং হচ্ছে, পা থেকে হাঁটতে পারছে না, তখন তো আর কিছু করার থাকে না। তখন অবশ্যই এই ওষুধটা আমরা দেই। যাদের ভাস্কুলার ক্লাউডিকেশন আছে, যাদের ব্লাড ভেসেল আর্টারি গুলো ন্যারো হয়ে যাচ্ছে, তাদের আমরা একটা মেডিসিন দেই, প্লেটল। প্লেটল দিলে ব্লাড ভেসেলটা, আর্টারি গুলো একটু ডাইলেট করে, তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং লং রান এটা আমরা দেখি খুব ভালো কাজ করে। আর যে ওভারঅল ট্রিটমেন্ট আমরা যেটাকে বলি, আমরা অনেক সময় বলি পাটাকে তুলে রাখার জন্য, এক্সারসাইজ করার জন্য, বডিটাকে স্ট্রেইট রাখার জন্য, হার্টটাকে মানে হার্টের ফাংশনটাকে বাড়াতে পারলে আমরা দেখি এডেমা, পায়ের এডেমাটা অনেক সময় কমে যায়। কিন্তু এটা খুব সুদূর প্রসারী, খুব সহজে এটা কাজ করে না। কিন্তু আনফরচুনেটলি আমাদের তেমন কোনো ট্রিটমেন্ট নেই পা সোয়েলিং হয়ে গেলে। এবং এটা যেহেতু এটা অন্য কোথা থেকে এসছে, অন্য কারণে হচ্ছে, এই জন্য আমরা ঠিক ওই ব্যাপারটা ট্রিট করতে হবে। যেমন যার কিডনি ইনসাফিসিয়েন্সি আছে, রেনাল টাইপ 1, টাইপ 2 অথবা টাইপ
3 স্টেজ 1, স্টেজ 2 or স্টেজ 3 কিডনি ইনসাফিসিয়েন্ট যাদের থাকে তাদের অনেক সময় এই সোয়েলিংটা হতে পারে। আর এটার সঙ্গে কম্বিনেশন থাকে অনেক সময় যাদের জেনেটিক কজ ভেরিকোসিস অফ ভেইন অর অন্য ধরনের আম ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি থাকে তাদের এটা হবেই। যার মায়ের পা সোয়েলিং আছে তার ছেলে-মেয়েদের হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা দেখি। কিন্তু ট্রিটমেন্ট আমাদের তেমন কিছু নেই। ফিজিক্যাল থেরাপি দেই। অনেক সময় আমরা এখন যেটা ব্যবহার করি সেটাকে বলে হয় আম শক ওয়েভ থেরাপি। এটা অনেক সময় কাজ করছে। এটা একটা নতুন কিছু আম থেরাপিস্টরা দেয়। আমরা ঠিক দেই না এটা। শক ওয়েভ থেরাপি অনেক সময় ব্লাড ভেসেল গুলো বা ভেইন গুলোকে একটু শক্ত করে দেয়। সোয়েলিংটা একটু কমে। আমি বেশ কয়েকজনকে আম দেখেছি যাদের এই শকওয়েভ থেরাপির পরে তাদের বেশ একটু আম তারা বলছে যে তারা এখন একটু বেশি সময় হাঁটতে পারে, সোয়েলিং হয় না। আম একটু বেশি কমফোর্টেবল ফিল করে। তাদের ব্যাক পেইনটা একটু কম আছে। এই ধরনের বিভিন্ন আ ভাবে তারা ডিসক্রাইব করে আরকি ব্যাপারটাকে। সুতরাং ভেনাস ইনসাফিসিয়েন্সি অ্যান্ড আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি একটু ভিন্ন ধরনের এবং আমরা ভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেই এবং সিম্পটমটাও ভিন্ন ধরনের। আম ধন্যবাদ। আচ্ছা। জি, আপনি আরো বলছিলেন ডায়াবেটিক নিউরোপ্যাথির কথা। ডায়াবেটিস নিউরোপ্যাথি আমরা জানি যে এটিও একটি খুব কমন সিচুয়েশন। তো ডায়াবেটিস নিউরোপ্যাথিতে কি আসলে পেশেন্টের কিছু করণীয় আছে যেখানে সে আগে থেকে সাবধানতা অবলম্বন করে নিজেকে এই পরবর্তী সিচুয়েশন থেকে প্রটেক্ট করতে পারেন? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথিকে আমরা প্রিভেন্ট করতে পারি। আম এর I mean প্রথমত যেটা করতে হবে সেটা ফার্স্ট আমাদের জানতে হবে যে আমাদের ডায়াবেটিস আছে কিনা। কারণ অনেক সময় পা ঝিঁঝি নিয়ে যারা আসে তারা জানেই না যে তাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস যদি ধরা পড়ে বা সাবক্লিনিকাল অথবা ক্লিনিকাল, সাবক্লিনিকাল হলে সাধারণত আমরা মেডিসিন দেই না। কিন্তু কাম ক্লিনিকাল হলে তো অবশ্যই আমরা মেডিসিন দেই। সাবক্লিনিকাল হলে আমাদের এটা প্রিভেন্ট করার জন্য বিভিন্ন কাজ আমরা করতে পারি। একটা আমাদের কার্বোহাইড্রেট যে আমরা আ আম গ্রহণ করি, বিশেষ করে বাঙালিরা রাতে ভাত খান প্রচণ্ড। এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। তারপরে আম এক্সারসাইজ করলে আম খুব ভালো কাজ দেয়। প্রতিদিন যদি এক্সারসাইজ করে, স্পেশালি বিকেলের দিকে যদি এক্সারসাইজ করে তখন দেখা যায় যে A1C কমে যাচ্ছে। কারণ আমাদের আসলে শরীর চলার জন্য আমরা কার্বোহাইড্রেট আম এম স্টোর করে রাখি আমাদের মাসলে এবং আমাদের লিভারে। এই কার্বোহাইড্রেটটা আমাদের সারারাত এনার্জি সাপ্লাই দেয়। তা বিকেলে যদি আমরা এই হাইড্রেটটাকে বার্ন করে ফেলতে পারি, আমাদের শরীরে খুব বেশি থাকে না। ১৫০ গ্রাম থাকে আমাদের লিভারে, ১৫০ থেকে ৩০০ গ্রাম থাকে আমাদের মাসলগুলোতে। তো আমরা যদি ২০০ ক্যালোরি আ বার্ন করতে পারি রাতে, তাহলে দেখা যায় যে আমাদের কার্বোহাইড্রেট যেটা আমরা খাচ্ছি, সেটাকে আমরা ইউজ করে আমরা যেটাকে স্টোর করা হচ্ছে, ওখানে যেয়ে জমা হচ্ছে কিছুটা। তাতে হয় কি যে আমাদের A1C টা কমে যায়। এইজন্য অনেকে বলে যে ব্যায়ামটা করতে হবে আম সকালে। কিন্তু আমি অনেক সময় দেখেছি যে যারা ব্যায়াম করে বিকেলে আম ঘুমনের ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আগে, তাদের আম তাদের A1C টা কমে যায় এবং তাদের নিউরোপ্যাথিটাও কম থাকে। আমরা যদি A1C টাকে হেমোগ্লোবিন A1C আমরা বলি বা কার্বোহাইড্রেট লেভেল যেটাকে আমরা মেজার করি সেটা একটা লেভেল। ওইটা যদি কম থাকে ২ মাস ৩ মাস যদি আমরা নরমাল লেভেলের মধ্যে রাখতে পারি, তখন দেখা যায় যে অনেকের নিউরোপ্যাথি আস্তে, আস্তে ভালো হয়ে যাচ্ছে। যদিও নিউরোপ্যাথি একবার হলে এটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ এটা হয় অনেক দিন ধরে। এটা হতে সাধারণত ৫ বছর সময় লাগে। সুতরাং যদি কারো নিউরোপ্যাথি নিয়ে আসে আমাদের কাছে, তখন আমরা মনে করি যে তাদের ৫ বছর ধরে ডায়াবেটিস রয়েছে বা ৫ বছর আগেই তাদের ডায়াবেটিস হয়েছে কিন্তু এনারা জানেন না। সুতরাং আমরা সাবধান হয়ে যেতে পারি। আম এর জন্য ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। অন্য যে ব্যাপারগুলো আমরা করতে পারি যে বিভিন্ন ধরনের ভাইটামিন ডেফিসিয়েন্সি যদি থাকে ডায়াবেটিসের সঙ্গে তাহলে তাহলে এই নিউরোপ্যাথিটা আরো দ্রুত গতিতে হয়। সেজন্য আমরা
তাদের ভাইটামিন গুলোকে চেক করি এবং বিভিন্ন ধরনের ভাইটামিন B6, B12, থায়ামিন এগুলো নেওয়ার জন্য আমরা রিকমেন্ড করি। যেমন বি কমপ্লেক্স যেটাকে বলে, আমরা বি কমপ্লেক্স খুব বেশি আবার নেওয়া যাবে না। যদি আমরা খুব বেশি ভাইটামিন B6 নেই তাহলে সেটাও আবার নিউরোপ্যাথি করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে। কিন্তু B6 এর আমাদের খুবই দরকার নিউরোপ্যাথি প্রিভেনশনের জন্য। B12 অবশ্যই দরকার। কিন্তু B12 বেশি নিলেও আপনার ক্ষতি হয় না। কিন্তু B6 বেশি শরীরে আসলে আবার ক্ষতি হয়। এই ধন্যবাদ। হ্যাঁ, বলো। জি, আপনি কিছু বলছিলেন? আপনি কিছু বলছিলেন? না, এইটাই। আচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরো অনেক রিলেটেড ইনফরমেশন নিয়ে কিছুক্ষণের ভেতরেই আপনার কাছে আবার ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে ফেরত আসবো আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আলোচনা নিয়ে, গেট রিলেটেড অ্যাবনরমালিটি এবং ব্যালেন্স প্রবলেম রিলেটেড ইস্যু গুলো নিয়ে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফেরত আসছি আপনাদের সাথে আবারও টিবেন ওয়েলনেস এর আজকের আলোচনায়। আমরা আলোচনা করছি গেট রিলেটেড অ্যাবনরমালিটি এবং ব্যালেন্স প্রবলেম নিয়ে। যেটা বয়সের সাথে, সাথে অনেক কমন এবং নিউরোপ্যাথি বা নার্ভের বিভিন্ন ইস্যু আমরা অবজার্ভ করি। কিন্তু কি কেন হচ্ছে, কিভাবে করে এটা প্রটেক্ট করা যায়? আসলে কিন্তু অনেক সময় পেশেন্টরা খুবই হেল্পলেস ফিল করেন। সেখান থেকে আমরা চেষ্টা করছি যে কমন ইনফরমেশন গুলো শেয়ার করতে। পেশেন্ট কিছুটা হলেও হয়তোবা নিজের জন্য কিছু সমাধান খুঁজে পাবেন। ডক্টর মৃধা, আমরা জানি যে নিউরোপ্যাথির ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু আমরা অনেক সময় আমরা বলে থাকি যে unknown cause of neuropathy। তো এই সিচুয়েশনটা আপনি কিভাবে ডিল করছেন? আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন। এই ধরনের পেশেন্ট গুলোকে কিভাবে ট্রিট করছেন, কিভাবে ম্যানেজ করছেন এবং কিভাবে ডিল করছেন? কারণ এটা আসলে ভীষণ একটি হেল্পলেস সিচুয়েশন এবং পেশেন্টরাও আমি দেখেছি অনেক সময় ভীষণ ডিপ্রেস ফিল করেন। খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, পা ঝিঁঝি ধরেছে বা হাত আম অবশ হয়ে যাচ্ছে, আম তখন আমরা তাদের ইনভেস্টিগেট করি। আমরা তো বললাম যে ১ম এবং প্রধান কারণ যেটা আমরা দেখি সেটা হলো ডায়াবেটিস। কিন্তু অনেক সময় আমাদের পেশেন্টদের ডায়াবেটিস থাকে না, বা তাদের ডায়াবেটিস নেই। অনেক আমরা টেস্ট করেও পাচ্ছি না ডায়াবেটিস। তখন আমরা অন্য কারণ খুঁজি। এখন নিউরোপ্যাথি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। একটা সহজ এবং আম খুব কমন কন্ডিশন যেটাকে আমরা বলি ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি, থায়ামিন ডেফিসিয়েন্সি হলেও অনেক সময় নিউরোপ্যাথি হতে পারে। এটা আমরা খুব সহজে মেজার করতে পারি এবং আম যদি দেখি যে B12 লেভেল খুব কম আছে তখন আমরা B12 দিয়ে সাপ্লিমেন্ট করি। অনেক সময় ভালো হয়ে যায়, অনেক সময় ভালো হয় না। B12 ডেফিসিয়েন্সি হলে শুধু যে নার্ভের ক্ষতি হয় তা না। আমরা বলি কম্বাইন্ড ডিজেনারেশন হতে পারে। সে সেরিবেলামের ডিজেনারেশন হয়। তাদের ব্যালেন্সটা আম আ অ্যাবনরমাল হয়ে যায়। আবার নার্ভেরও ডিজেনারেশন হয়। আম এটা আমরা খুব দেখতে পাই। অন্য যে কারণগুলো আমরা দেখতে পাই, অনেকগুলো কারণ আছে আমরা আ জেনেটিক কজ, জেনেটিক নিউরোপ্যাথি। আমরা বলি শার্কো-মারি-টুথ ডিজিজ একটা আছে, যেটা খুব কমন আমেরিকাতে। শার্কো-মারি-টুথ ডিজিজ। এটার আবার বিভিন্ন ধরনের নিউরোপ্যাথি আছে। অন্য যে কারণগুলো আমরা দেখতে পাই সেটা হলো আমরা দেখতে পাই অনেক সময় আমাদের পেশেন্ট আসেন, রিসেন্টলি আমার একটা পেশেন্ট এসছে, তার ওই পা ঝিঝি ধরে, পড়ে যায়, আম একটু দুর্বল ফিল করে। আমার কাছে এলেন তখন আমরা দেখলাম যে তার নিউরোপ্যাথি হয়েছে। কিন্তু কারণটা খুঁজে পাচ্ছি না কারণ তার ডায়াবেটিস নেই। তখন আমরা দেখলাম যে তার মনোক্লোনাল গামোপ্যাথি বা তাদের একটা ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলেও অনেক সময় আম নিউরোপ্যাথি হতে পারে। যেমন যারা স্মোকিং করেন তাদের স্মল সেল কার্সিনোমা অফ দ্যা লাং হতে পারে, লাংয়ের ক্যান্সার হতে পারে বা অন্য ধরনের ক্যান্সার হতে পারে। মাল্টিপল মায়োলোমা বলে একটা ক্যান্সার আছে। ওই ক্যান্সারটা হলে বেশিরভাগ সময়ই নিউরোপ্যাথি হতে পারে। কারণ আমাদের বডি তখন আমাদের এক ধরনের প্রোটিন আম আমাদের নার্ভকে অ্যাটাক করে। আর অ্যাটাক করলেই আমাদের নার্ভগুলো আস্তে, আস্তে মরে যায়। আমরা বলি ক্লোনাল গামোপ্যাথি। আম এ এটা এক ধরনের প্রোটিনের জন্য হয় এইজন্য। এটাও এক ধরনের নিউরোপ্যাথি। সুতরাং ডায়াবেটিস যে হতেই হবে নিউরোপ্যাথি হওয়ার জন্য এমন কোনো কারণ নেই। কিন্তু 80% নিউরোপ্যাথি আম হয় ডায়াবেটিসের কারণে।
আ এই যে মনোক্লোনাল গামোপ্যাথি আ আম এটা করতে পারে। আরো অনেক ধরনের আম আ নিউরোপ্যাথি আছে। যেমন আপনারা নাম শুনতে পারেন ALS বাট মোটর নিউরন ডিজিজ বা এমিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এটাও একটা নিউরোপ্যাথি। এটা মোটর ডিজিজ। এটায় সাধারণত আমাদের আস্তে, আস্তে একটা পা অথবা ২ টো পা দুর্বল হয়ে যেতে পারে। আপনার নামনেস বা টিংলিং থাকবে না বা অবশ হবে না। কিন্তু আস্তে, আস্তে দুর্বল হয়ে যাবে। দুর্বল হতে, হতে সমস্ত বডিটা দুর্বল হয়ে যায়। আর এই ডিজিজটা খুব আম আ ডিফ আ কঠিন ডিজিজ। এটা হলে আস্তে, আস্তে পা দুর্বল হয়ে যাবে, তারপরে হাত দুর্বল হয়ে যাবে, তারপরে সমস্ত শরীর দুর্বল হয়ে যায় এবং মানুষটা মরে যায়। ৩ বছর আমরা এই ডায়াগনোসিসটা করার পরে সাধারণত মানুষ ৩ বছরের বেশি বাঁচে না। ৩ বছর বেঁচে থাকে। এখন আমাদের মেডিসিন রয়েছে কিছু, কিছু আ ওগুলো ব্যবহার করলে আমরা দেখি ৫ বছর, ৬ বছর বাঁচিয়ে রাখতে পারি। এখানে একজন আম বড় আম আ বেসবল প্লেয়ার ছিলেন নাম লু গেরিক। আম উনার এই ডিজিজটা হয়েছিল। উনার বয়স ছিল খুব কম এবং সেই ডিজিজে মারা গেছেন। এইজন্য আমেরিকাতে এই ডিজিজটার নাম রয়েছে লু গেরিক ডিজিজ। কিন্তু আমাদের দেশে আমরা বলি সাধারণত মোটর নিউরন ডিজিজ বা এমিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আম এটা কেন হয়? এর কারণ তেমন আমরা এখনো জানি না। কিন্তু আমরা এইটা ধরে নেই যে এটা আসলে প্রোগ্রামড সেল ডেথ। মানে আপনার জন্ম যখন হয়েছে তখনই কোনো সমস্যা হয়েছিল। আম তখনই ওই প্রোগ্রামটা হয়ে গেছে যে এত বয়সে আপনার এই সেলগুলোকে আস্তে, আস্তে মরে যাবে। আম তখন আপনার এই রোগটা হবে। এমনও হতে পারে। আর বিশেষ করে exposure to environmental toxin এগুলো অনেক সময় আম আ ত্বরান্বিত করে আমাদের এই রোগটাকে। আম এমনও হতে পারে। আম এ এই ধরনের নিউরোপ্যাথি আমরা সাধারণত আ কমনলি দেখে থাকি। আরেকটা কমন কজ যেটাকে আমরা আ অনেক সময় এভয়েড করি বা যেমন মেডিকেশন রিলেটেড নিউরোপ্যাথি। অনেক সময় একজন লোকের ধরুন ক্যান্সার হলো বা অন্য কোনো আম আ রোগ হলো তখন তারা যদি কিমোথেরাপি নেয়, বিভিন্ন ধরনের কিমোথেরাপি এদেশে দেওয়া হয় ক্যান্সার রোগের জন্য। বিশেষ করে একটা মেডিসিন রয়েছে সিসপ্লাটিন বা এই ধরনের অনেক মেডিসিন রয়েছে যেগুলো আসলে নিউরোপ্যাথি করে দিতে পারে। আম আমাদের অ্যান্টিবায়োটিক অনেকে খুব আ লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক নেন। কিছু, কিছু অ্যান্টিবায়োটিকও নিউরোপ্যাথি করে দিতে পারে। সেজন্য আমাদের আম আ দেখতে হবে। আমরা সবকিছুকে দেখে নেই যে কেন এই নিউরোপ্যাথিটা হলো। যদি ডায়াবেটিস থাকে তো আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু অন্য যে কারণগুলো সেগুলো আমরা ক অবশ্যই আমাদের খেয়াল থাকে। এ ধরনের বিভিন্ন কারণ রয়েছে নিউরোপ্যাথি হওয়ার জন্য। ধন্যবাদ। আসলে নিউরোপ্যাথির অনেক ইস্যুস, অনেক সিচুয়েশনস এবং ডিফারেন্ট, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমার মনে হয় যে আমরা একটা ভিন্ন পর্ব আপনার সাথে আলোচনা করব যেখানে শুধুমাত্র প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টটাই আমি আলোচনা করব। প্রত্যেকটা সিচুয়েশন যতগুলো কমন সিচুয়েশন আছে এবং আমরা লিমিটেড সময়ে যতখানি করতে পারি। তো আমি আরেকটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে সিচুয়েশনটা হচ্ছে একটা আ রেস্ট্রিক্টেড মুভমেন্ট আ এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। পেশেন্ট ফ্রিলি মুভ করতে পারছেন না বা সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। আমি পেশেন্টদের সাথে কথা বলতে যেয়ে যেটা ফেস করি, দেখা যায় যে আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি যে আপনি এই সাপোর্ট সিস্টেম গুলো ইউস করেন, আপনি কেইন ব্যবহার করেন, আপনি আ আপনার ওয়াকার বা হুইলচেয়ার যেটা যার জন্য প্রয়োজন আপনি এই সাপোর্টটা এবং এটা কিন্তু ইন্সুরেন্স কভারড। তারপরেও উনারা ডিনাই করেন। বলেন যে, "না আমার দরকার নেই, আমি ঠিক আছি।" এবং এখানে আমার মনে হচ্ছে তার অনেকটাই একটা ইগো কনফ্লিক্ট হয় পেশেন্টের। হ্যাঁ? তারা মনে করেন যে আমার বয়স হয়ে গিয়েছে, আমার লিমিটেশন চলে আসছে। এটা সে মানতে চান না। এবং অনেক সময় এটা কিন্তু আসলে তা না। এটা তার সিচুয়েশনটা ডিমান্ড করছে। কিন্তু যখন পেশেন্ট এটা কোঅপারেশন করেন না, তখন কিন্তু ফল রিস্ক অনেক বেড়ে যায়। এবং এই বয়সে একজন পেশেন্ট যদি পড়ে যেয়ে হাড় ভেঙে ফেলেন, সেটা আম রিকভার করা তো অলমোস্ট ইম্পসিবল এবং সেখান থেকে কিন্তু অনেক লং টার্ম কমপ্লিকেশন হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনি যদি একটু পেশেন্টের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস গুলো একটু শেয়ার করেন এবং আ আপনি সিচুয়েশন গুলো কিভাবে ডিল করছেন? খুব সুন্দর প্রশ্ন। আমি অনেক সময় এগুলো ফেস করি। আম হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স আম আ আমাদের আম একটা আ আমাদের একটা অধিকার অনেকটা। কেউ চায় না ডিপেন্ডেন্ট হতে। তাই কাউকে আ যদি আমরা বলি যে আপনি একটা
আম লাঠি ব্যবহার করেন অথবা একটা ওয়াকার ব্যবহার করেন, আম তারা ১ম এ বলবে, "আমি তো I am not old. Why should I use that?" আম তাদের তারা কখনো ব্যবহার করতে চায় না লাঠি অথবা ওয়াকার। আম যখন তারা ২-১ বার পড়ে যায়, অ্যাম তখন তারা ব্যবহার করতে চায়। তারপরে অনেকে ব্যবহার করতে চায় না। আম কিন্তু কিন্তু তখন অলরেডি টু লেট। ধরুন একজন আম ভদ্রমহিলা যার বয়স ৮০ বছর, তার নিউরোপ্যাথি হয়েছে কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে। কিন্তু উনি বলতে চাচ্ছেন না যে উনি ৮০ বছর, উনি বলতে চান সবসময় ৬০ বছর বয়স। আম তিনি কিছুতেই লাঠি নেবেন না, কিন্তু তারপরে আমার একজন পেশেন্ট ছিল কিছুদিন আগে। উনি হঠাৎ করে পড়ে গেলেন। পড়ে গিয়ে উনার হিপ ভেঙে গেল। যাওয়ার পরে তারপরে তো এখানে সার্জারি হলো। কিন্তু নিউরোপ্যাথি থাকলে হিপ ভেঙে গেলে সার্জারি করলেও হিলিং প্রসেসটা একটু সময় নেয়। তারপরে উনি আমার কাছে এলেন। তখন উনি অলরেডি ওয়াকার ব্যবহার করেন। কিন্তু ইট ইস টু লেট। আ সেজন্য আমাদের যাদের এই নিউরোপ্যাথি আছে, ব্যালান্স প্রবলেম আছে, গেইট অ্যাবনরমালিটি আছে, আম তাদের আসলে কেইন অথবা আম আম লাঠি অথবা ওয়াকার ব্যবহার করা আ বেশ আম আম বেশ আম আ ভালো একটা জিনিস। এটা প্রিভেন্টিভ মেজার। আ আপনি প্রিভেন্ট করছেন। আগে আমাদের দেশে যারা জমিদার ছিলেন, আম তারা বয়স হয়ে গেলে আম আম লাঠি ব্যবহার করতেন। হুম? এটা একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। লাঠিটা একটু সুন্দর হতো দেখতে। আম কিন্তু ওরা অনেক সময় ব্যবহার করতেন ব্যালান্স প্রবলেম এর জন্য। কিন্তু কাউকে বলতে চাইতেন না। তখন উনাকে এটাকে ম্যাটার অফ প্রেস্টিজ করে ফেলেছেন। আম অনেকে ছাতা ব্যবহার করেন। আমি আম ইয়েতে গেছিলাম, আম চায়নাতে। ওখানে দেখলাম সবাই একটা ছাতা নিয়ে হাঁটে অনেক সময়। আ যারা একটু বয়স্ক হয়ে গেছে, তারা এটাকে ব্যবহার করে আম লাঠি হিসেবে, এটা ব্যবহার করে বৃষ্টির জন্য। আবার অনেকের ছাতার ভিতরে এমন একটা ব্যাপার আছে যে ওটার মধ্যে ওটা একটা আ চ চেয়ারের মতো হয়ে যায়। মানে বসতেও পারেন ওখানে। আচ্ছা। সুতরাং এটা ৩ টে কাজ করে। এই ধরনের যদি একটা টেনডেন্সি যদি আম গড়ে তুলতে পারে যে এটা একটা prestigious thing, আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে যে ইট ইস নট এ আম আম আ থিং যেটা আমাকে আম দুর্বল করে প্রমাণ করছে দুর্বল বা অন্য কিছু। বাট ইট ইস ম্যাটার অফ প্রেস্টিজ। তখন লোকে ব্যবহার করবে। এই ধরনের আমাদের কাজ করতে হবে। তোমরা যখন পেশেন্ট দেখো তখন বলতে হবে যে এটা না, 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 এটা আম আপনাকে দুর্বল প্রমাণ করছে না। এটা ম প্রমাণ করছে যে আপনি আ আপ আ আপনি জ্ঞানী হয়েছেন। এখন আপনার জ্ঞানকে আপনি ব্যবহার করছেন। আম এটা আপনার বয়সের ছাপের জন্য না, এটা আপনার জ্ঞানের ছাপ। না, আমি আসলে ট্রাই করি তো কনভিন্স করতে। আমি প্র্যাকটিক্যালি এক্সপ্লেইন করি যে আপনি যদি এটা করেন তাহলে আপনার আসলে ফল রিস্কটা কম। হ্যাঁ, কিন্তু আপনি পড়ে গেলে কি কমপ্লিকেশন হতে পারে, তার যে হিলিং চান্স অনেক কম বা দুর্বল। সেগুলো এক্সপ্লেইন করি বেশিরভাগ সময়। তারপরে হয়তোবা তারা বোঝে। কিন্তু অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হয় এবং অনেক হ্যাঁ, সময় সবাই যে কথা বলবার সুযোগ দেন তাও না। অনেকে শুনতেই চান না আরকি। হ্যাঁ? হুম, এবং অনেক সময় তারা এই যে তাদের ইগো কনফ্লিক্ট হয়। অনেক সময় তারা মনে করেন যে পেশেন্টকে আসলে আমি এটা এক ধরনের তাদের জন্য অসম্মান। এরকম একটা হুম, আমি হুম। একটা চ্যালেঞ্জ তাকে দিলাম আরকি। তো আমরা আসলে চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে। তো আ এরপরে আমি অবশ্যই আপনার সাথে আরো একদিন ডিটেইলস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিচুয়েশন এর প্রিভেনশন, ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবার চেষ্টা করব। এক বা একাধিক পর্বে। তো বিদায়ের পূর্বে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে এই যে ব্যালেন্স প্রবলেম এবং গেইট অ্যাবনরমালিটি যেটা আমরা কমনলি দেখছি যে অনেকটাই নিউরোপ্যাথি বিভিন্ন সিচুয়েশন থেকে যে নিউরোপ্যাথি হচ্ছে সেটার সাথে রিলেটেড এবং এইজের সাথে সাথেও এটা রিলেটেড। তো ওভারঅল ইন জেনারেল আপনি পেশেন্টদেরকে কি প্রিভেনশন এবং পেশেন্টের জায়গা থেকে পেশেন্ট কি করতে পারেন? আপনি কি অ্যাডভাইস করবেন এবং পেশেন্টের কি করণীয়? আর যাদের সিচুয়েশনটা ডেভেলপ করে যাচ্ছে, ইনিশিয়ালি তার কি ধরনের আম আম স্টেপ নেওয়া উচিত? এটা যদি একটু আমাদের সাথে আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। আ আমাদের এটা মনে রাখতে হবে যে বয়সের সঙ্গে, সঙ্গে আমাদের ব্যালান্স প্রবলেম অথবা গেইট abnormality হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ডায়াবেটিস হয়েছে তাদের নিউরোপ্যাথি হতে পারে এবং সেখান থেকে ব্যালান্স প্রবলেম হতে পারে। তা আমাদের ডায়াবেটিসটাকে কমিয়ে রাখতে পারলে, কন্ট্রোলে রাখতে পারলে, হেমোগ্লোবিন A1C কে কম রাখতে পারলে আমাদের নিউরোপ্যাথি হবে না, আমার ব্যালান্স প্রবলেম হবে না। আমরা আম
প্রতিদিন যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের ব্যালেন্স টা ভালো থাকে। গেইট ট্রেনিং বলে একটা কথা আছে যে আম একটা পা অন্য পায়ের সামনে রেখে হাঁটা, একটা পায়ে দাঁড়ানো। ধরুন ১ মিনিট বা ২ মিনিট যদি একটা পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, এইগুলো প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে আমরা দেখতে পাই যারা প্র্যাকটিস করেন তাদের ব্যালেন্সটা আম ভালো থাকে। যারা তাই চি প্র্যাকটিস করে আম তাদেরও ব্যালেন্স ভালো থাকে। আমরা দেখেছি তারা অনেক সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে বা অন্য ধরনের মুভমেন্ট করে, তখন তাদের ব্যালেন্স ভালো থাকে। আম আর ১ম এই আপনার সমস্যা হলে যেটা আপনার করতে হবে, ১ম এই আম যদি আপনার পা বারবার করে ঝি ধরে, আপনার ব্যালেন্সটা একটু আম আ দুর্বল হয়ে গেছে, যদি দেখেন যে আপনি একবার পড়ে গেছেন উইথআউট এনি রিজন, তখন আপনার আম ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আম ফাইন্ড আউট করবে কেন আপনার ব্যালেন্স প্রবলেম হচ্ছে, কেন আপনার নিউরোপ্যাথি হচ্ছে। আপনার ১ম কাজ হলো এগুলোকে ইগনোর করবেন না। কারণ বয়সের সঙ্গে, সঙ্গে এটা অ্যা হতে পারে। এটা আপনার বৃদ্ধ হওয়ার আম লক্ষণ না। এটা হয়তো কোনো কারণ রয়েছে। এই কারণটাকে খুঁজে বের করতে পারলে আপনি এটাকে চিকিৎসা করতে পারবেন। ধরুন আপনি একটা মেডিসিন নিচ্ছেন, কোলেস্টেরল মেডিসিন নিচ্ছেন। অনেক সময় এটা মাসল উইক করে দিতে পারে এবং সেখান থেকে আপনার ব্যালেন্স প্রবলেম হতে পারে। সুতরাং আপনি এটাকে বলুন আপনার ডাক্তারের কাছে, তখন সে কোলেস্টেরল মেডিসিনটাকে চেঞ্জ করে দেবে বা অন্য কিছু করে দেবে। ধরুন আপনার আম বারবার পড়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, তো কিছু সময় হাঁটলে আপনার পাটা আ ব্যথা করছে, তখন আপনি ডাক্তারের কাছে বললে ওনারা বুঝবে যে কেন হচ্ছে। হয়তো ফাইন্ড আউট করবে যে আপনার স্পাইনাল স্টেনোসিস হচ্ছে বা অথবা আপনার ভাস্কুলার ক্লাউডিকেশন রয়েছে, ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি রয়েছে। তখন ওটা খুঁজে পেলে তখন তারা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারে। সবকিছুর কিওর নেই, কিন্তু আমরা ট্রিটমেন্ট সবকিছুর একটা ট্রিটমেন্ট রয়েছে। তা আম আপনার সমস্যা হলে সেটা জিজ্ঞাসা করুন ডাক্তারের কাছে এবং আম নিজেও এর সমস্যার কারণ খুঁজে বের করুন এবং আম আ সেই অনুযায়ী আম চেষ্টা করুন কি করা যেতে পারে। এক্সারসাইজ আ একটা সবচেয়ে বড় জিনিস। স্মোকিং যদি আপনারা করেন সেগুলোকে গিভ আপ করুন। ড্রিংকিং যদি আপনারা করেন সেটাকে গিভ আপ করুন। আম এ নিয়মিত ভাইটামিন আম সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করুন। যাদের অস্টিওপরোসিস হয়েছে, জয়েন্ট প্রবলেম রয়েছে, তারা ভাইটামিন ডি, সি আর ভাইটামিন সি এবং ক্যালসিয়াম নেওয়ার চেষ্টা করুন। এইগুলো করলে দেখবেন যে আপনি আপনার ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারবেন লম্বা সময় ধরে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মৃধা। আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্যায়ে। তো আ আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন এর জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আবারও কোনো এক সময় আমরা এই আলোচনার ধারাবাহিকতা ধরেই আমি চেষ্টা করব আপনার সাথে গুরুত্বপূর্ণ যে সিচুয়েশন গুলো সেগুলোর প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট ইন ডিটেইল আলোচনা করতে। আশা করি সেটা আমাদের দর্শকদের জন্য আরো বেশি ইনফরমেটিভ এবং সাপোর্টিভ হবে। তো আজকে এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক, সকলে আপনারা ইনফরমেশন গুলো একটু মেনে চলবেন। তাহলে আসলে কিন্তু আমাদের এই আলোচনা সার্থকতা পাবে। ডক্টর মৃধা, আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।